ইতিহাসের পাতায় এমন এক সম্রাটের নাম লেখা আছে যিনি তার সামরিক প্রতিভা এবং নৃশংসতার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন। তিনি হলেন মঙ্গল শাসক চেঙ্গিস খান। আপনি কি জানেন তার সেনাবাহিনী কিভাবে অবিশ্বাস্য গতিতে শহরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিত? এই ভিডিওতে আমরা চেঙ্গিস খানের সেই গোপন যুদ্ধ কৌশল উন্মোচন করব যা তাকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছিল এবং যার ফলে মধ্য এশিয়ার বিশাল জনপদ কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেত। তার সেনাবাহিনীর গতি, শৃঙ্খলা এবং সবচেয়ে মারাত্মক অস্ত্র ফেইন্ট রিট্রিট বা পিছু হটার ভান কৌশল কিভাবে কাজ করত? চেঙ্গিস খানের সামরিক শ্রেষ্ঠত্বের পিছনের আসল রহস্য কী ছিল? চেঙ্গিস খানের সামরিক দর্শন ছিল সরল: গতি, শৃঙ্খলা এবং চরম ভয় সৃষ্টি করা। তিনি বিশ্বাস করতেন যুদ্ধ হল চূড়ান্ত প্রতিশোধের স্থান। তার লক্ষ্য ছিল শত্রুকে শুধু পরাজিত করা নয়, বরং তাদের এমনভাবে আতঙ্কিত করা যাতে তারা ভবিষ্যতে আর কখনো মঙ্গলদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না পায়। তার এই দর্শনই তার গোপন কৌশলের ভিত্তি তৈরি করেছিল। এই কৌশল যে কোনো যুদ্ধকে একটি একতরফা গণহত্যায় পরিণত করতে পারত, যেখানে শত্রুপক্ষ হতভম্ব হয়ে যেত। চেঙ্গিস খানের সামরিক কৌশলের সবচেয়ে বড় স্তম্ভ ছিল তার অশ্বারোহী বাহিনী। মঙ্গলরা ছোট, শক্তিশালী এবং দ্রুতগামী ঘোড়া ব্যবহার করত। একজন মঙ্গল যোদ্ধা একাধিক ঘোড়া নিয়ে চলত, ফলে তারা দিনে ১০০ মাইলেরও বেশি পথ পাড়ি দিতে পারত। এই অবিশ্বাস্য গতিই ছিল তাদের প্রথম গোপন কৌশল। শত্রুরা যখন তাদের বিশ্রামের প্রস্তুতি নিত, মঙ্গলরা তখন তাদের দরজায় কড়া নাড়ত। চেঙ্গিস খানের সবচেয়ে মারাত্মক এবং গোপন যুদ্ধ কৌশল ছিল ফেইন্ট রিট্রিট বা পিছু হটার ভান। প্রথমে মঙ্গলরা শত্রুদের উপর আক্রমণ করত, তারপর তারা হঠাৎ করেই পিছু হটার ভান করে পালাতে শুরু করত। শত্রুরা যখন বিজয়ের আনন্দে তাদের তাড়া করত, তখন মঙ্গলরা পিছন ঘুরে অশ্বের উপর বসেই তাদের দিকে বিষাক্ত তীর ছড়ত। এই অতর্কিত আক্রমণ শত্রুদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি করত, যার ফলে হাজার হাজার সৈন্য ১ সেকেন্ডের মধ্যে মারা পড়ত। মঙ্গলদের আরেকটি গোপন অস্ত্র ছিল তাদের কম্পাউন্ড বো। এই ধনুক ছিল অত্যন্ত শক্তিশালী এবং এটি থেকে ছোড়া তীর সাধারণ বর্ম ভেদ করতে পারত। যুদ্ধের সময় তারা একসাথে লক্ষ লক্ষ তীর ছোড়ত। এর সাথে তাদের সামরিক শৃঙ্খলা ছিল এমন, যেখানে প্রত্যেক যোদ্ধা জানত কখন তীর ছড়তে হবে, কখন পিছু হটতে হবে। এই অস্ত্র এবং শৃঙ্খলার সমন্বয় শত্রুর রক্তপাত বাড়িয়ে দিত। চেঙ্গিস খান তার সেনাবাহিনীকে গোত্র বা বংশের ভিত্তিতে ভাগ করেননি, বরং ১০ ভিত্তিক ইউনিটে ভাগ করেছিলেন: ১০ আরবান, ১০০ জুন, ১০০০ মিয়াঙ্গান এবং ১০,০০০ তুমেন। এই ১০ ভিত্তিক ব্যবস্থা তাদের মধ্যে চরম শৃঙ্খলা এবং আনুগত্য তৈরি করেছিল। এই ইউনিটগুলো এত সুসংগঠিত ছিল যে এটি একটি একক যুদ্ধযন্ত্রের মতো কাজ করত। এই শৃঙ্খলা যুদ্ধের সময় ভুল হবার সুযোগ রাখত না। চেঙ্গিস খানের আরেকটি গোপন কৌশল ছিল গোয়েন্দা তথ্যের ব্যবহার। তিনি আক্রমণের আগে দীর্ঘ সময় ধরে শত্রুর দুর্বলতা, সামরিক শক্তি, এমনকি স্থানীয় রাজনীতির বিষয়ে তথ্য সংগ্রহ করতেন। তার স্কাউটরা বা নজরদারি ছিল খুবই দক্ষ। তারা দ্রুত মানচিত্র তৈরি করত এবং শত্রুর অপ্রত্যাশিত দুর্বল জায়গা খুঁজে বের করত। এই সঠিক তথ্যের কারণেই তার আক্রমণগুলো সব সময় শত্রুদের জন্য অপ্রস্তুত ছিল। খোয়ারেজিম সাম্রাজ্য আক্রমণের সময় চেঙ্গিস খানের এই কৌশলগুলির চরম প্রয়োগ দেখা যায়। খোয়ারেজিম শাহকে বিভ্রান্ত করতে চেঙ্গিস খান তার সেনাবাহিনীকে ছোট ছোট ভাগে বিভক্ত করেন এবং বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু করেন। এরপর তিনি তার সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতি সুবুতাইকে দ্রুতগামী অশ্বারোহী বাহিনী দিয়ে শাহকে তাড়া করতে পাঠান। এই গতি এবং ত্রাসের কারণে শাহ নিরুপায় হয়ে দেশ ছেড়ে পালান। চেঙ্গিস খান শুধু মাঠের লড়াইয়ে জিততে চাননি, তিনি মানুষের মনস্তত্ত্বকে ব্যবহার করে জয়ী হতেন। তার প্রধান কৌশল ছিল প্রচারণা। তিনি বিজিত শহরগুলোতে গুজব ছড়িয়ে দিতেন যে মঙ্গলরা অপ্রতিরোধ্য এবং তাদের প্রতিরোধ করা অর্থহীন। এই মানসিক চাপই শহরবাসীকে তাদের শাসকদের বিরুদ্ধে যেতে বাধ্য করত, যার ফলে বিনা যুদ্ধে অনেক শহর মঙ্গলদের হাতে চলে আসত। মঙ্গলরা যুদ্ধের সময় প্রায়শই পরাজিত সৈন্যদের জোর করে তাদের পরবর্তী আক্রমণের সামনে ব্যবহার করত। একে বলা হতো চতুর্থ বাহিনী। তারা শত্রুদেরকে বর্মের হিসাবে ব্যবহার করত এবং তাদের সামনে ঠেলে দিত।
এই অমানবিক কৌশল শত্রুর মনোবল ভেঙে দিত, কারণ তারা তাদেরই লোকজনকে দেখতে পেত মঙ্গলদের বিরুদ্ধে আসতে। এটি ছিল চেঙ্গিস খানের সামরিক নৃশংসতার এক গোপন দিক। মঙ্গলদের আক্রমণের গতি এতটাই দ্রুত ছিল যে এটি প্রাচীন বিশ্বে অকল্পনীয় ছিল। যখন অন্য সেনাবাহিনী ধীরে ধীরে রসদ নিয়ে এগোত, মঙ্গলরা তখন তাদের খাবার ও সরঞ্জামাদি নিজেদের ঘোড়াদের উপর রাখত, যা তাদের গতি বজায় রাখতে সাহায্য করত। এই গতি তাদেরকে অল্প সময়ে বিশাল এলাকা দখল করতে সাহায্য করত, এবং এটি ছিল তাদের সবচেয়ে কার্যকর কৌশলগুলোর মধ্যে অন্যতম। যদিও মঙ্গলরা মূলত অশ্বারোহী ছিল, কিন্তু তারা খুব দ্রুতই সিজ ওয়ারফেয়ার বা দুর্গ অবরোধ শিখেছিল। চীনের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের কাছ থেকে তারা সিজ ইঞ্জিন ও ক্যাটাপল্ট ব্যবহার করা শিখেছিল। এই প্রযুক্তিকে তারা এমনভাবে ব্যবহার করত যার ফলে দুর্ভেদ্য দুর্গগুলো দ্রুত ভেঙে পড়ত। এই অভিযোজন ক্ষমতাও তাদের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। চেঙ্গিস খানের সামরিক কৌশলের পেছনের আসল মাস্টারমাইন্ড ছিলেন তার সেনাপতি সুবুতাই বাহাদুর। তিনি ইতিহাসের অন্যতম সেরা জেনারেল হিসেবে পরিচিত। সুবুতাই একই সাথে 3টি ভিন্ন ফ্রন্টে সেনাবাহিনী পরিচালনা করতে পারতেন এবং শত্রুর দুর্বলতাগুলো মুহূর্তের মধ্যে চিহ্নিত করতে পারতেন। চেঙ্গিস খান এর সামরিক সাফল্য অনেকটাই সুবুতাইয়ের কৌশলগত দক্ষতার উপর নির্ভরশীল ছিল। মঙ্গলদের আরেকটি গোপন কৌশল ছিল শত্রুর মধ্যে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি করা। তারা দ্রুতগতিতে শত্রুদের মূল বাহিনীকে ছোট ছোট ভাগে বিভক্ত করত এবং একবারে এক ভাগকে ধ্বংস করত। যখন এক ভাগ সাহায্যের জন্য অন্য ভাগের কাছে পৌঁছানোর চেষ্টা করত, তখন মঙ্গলরা মাঝখান থেকে তীর ছুঁড়ে তাদের গতি থামিয়ে দিত। এই বিভাজন কৌশল শত্রুদেরকে কখনোই পূর্ণ শক্তি নিয়ে লড়াই করার সুযোগ দিত না। খুয়ারিজম সাম্রাজ্যের শহরগুলোতে মঙ্গলদের এই কৌশলগুলো এতটাই কার্যকারী হয়েছিল যে কিছু ঐতিহাসিক অনুমান করেন যে মধ্য এশিয়ার সেই অভিযানে হয়তো কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল, যা সেই সময়ে পৃথিবীর মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ ছিল। এই ব্যাপক ধ্বংসযজ্ঞই চেঙ্গিস খানের গোপন কৌশলের ভয়াবহতা প্রমাণ করে। সামরিক কৌশল হিসেবে চেঙ্গিস খান মিথ্যা বার্তা ও প্রতারণাকে একটি শিল্প হিসেবে ব্যবহার করতেন। তারা এমনভাবে সেনা ইউনিটগুলোকে সাজাতেন যাতে শত্রুরা তাদের সংখ্যা কয়েক গুণ বেশি মনে করত। কখনো কখনো তারা ঘোড়াদের পিছনে ডামি মানব আকৃতি বেঁধে দিত, যাতে দূর থেকে তাদের সেনাবাহিনী বিশাল মনে হয়। এই প্রতারণা শত্রুদের মনোবল যুদ্ধে নামার আগেই ভেঙে দিত। চেঙ্গিস খানের সৈন্যদের আরেকটি গোপন শক্তি ছিল তাদের মানসিকতা। ইয়াসার আইনের অধীনে তারা একে অপরের প্রতি চরম অনুগত ছিল। যুদ্ধের ময়দান থেকে পালাতে চাওয়া বা অন্য কোনো সৈন্যকে ফেলে আসা ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এই কঠোর শৃঙ্খলা সৈন্যদেরকে যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত লড়াই করতে বাধ্য করত। চেঙ্গিস খান কোনো কৌশলকেই ঘৃণা করতেন না। তিনি দ্রুতই বিজিত সভ্যতাগুলোর সামরিক কৌশল গ্রহণ করতেন। চীনের সিজ ওয়ারফেয়ার এবং মধ্য এশিয়ার উন্নত প্রশাসনিক কাঠামো তিনি দ্রুত তার সামরিক কৌশলে অন্তর্ভুক্ত করেন। এই অভিযোজন ক্ষমতা তাকে বিশ্বের সেরা সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এটি ছিল তার সামরিক প্রতিভার আসল গোপনীয়তা। চেঙ্গিস খানের সাম্রাজ্যের দ্রুততম সামরিক যোগাযোগের ব্যবস্থা ছিল। তাদের ইয়াম নামে একটি সুসংগঠিত রিলে স্টেশন ব্যবস্থা ছিল। এর মাধ্যমে সামরিক বার্তাগুলো অবিশ্বাস্য দ্রুততায় সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেত। এই দ্রুত যোগাযোগ কৌশল সামরিক সিদ্ধান্তগুলোকে দ্রুত নিতে সাহায্য করত এবং শত্রুরা কোনো পাল্টা আক্রমণ করার আগেই মঙ্গলরা তৈরি হয়ে থাকত। তাহলে চেঙ্গিস খান কেবল একজন দিগ্বিজয়ী সম্রাট ছিলেন না, তিনি ছিলেন একজন সামরিক কৌশলবিদ, যিনি গতি, শৃঙ্খলা, মনস্তত্ত্ব ও প্রযুক্তির সমন্বয়ে এক অপ্রতিরোধ্য যুদ্ধযন্ত্র তৈরি করেছিলেন। তার গোপন কৌশল, ফেইন্ট রিট্রিট, ইয়াসার শৃঙ্খলা এবং অবিশ্বাস্য গতির সমন্বয়ে তাকে এনে দিয়েছিল সেকেন্ডে 1000 মানুষ খুন করার মতো ক্ষমতা। এই ভয়ঙ্কর প্রতিভা এবং তার সামরিক শ্রেষ্ঠত্বের গল্প আজও ইতিহাসের এক রোমাঞ্চকর এবং বিতর্কিত অধ্যায় হয়ে আছে।